নিয়োগ দেওয়া হয়েছিল। দর্শক, যেহেতু এখানে রায় ঘোষণা করা হয়েছে এবং এখানে দর্শক, রামিসার বাবা এখানে কথা বলছে, আমরা একটু তার কাছে যাওয়ার কথা বললে আমার বলার কিছু নেই। দর্শক, রামিসার বাবা এবং তার পরিবারের সদস্যরা এখান থেকে বের হচ্ছেন। আসলে এই মুহূর্তে গণমাধ্যমের এত ধাক্কাধাক্কি এবং ছবি নেওয়ার যেই প্রবণতা, সেই ক্ষেত্রে আমরা রামিসার বাবার বক্তব্য দর্শক আপনাদেরকে জানানো আসলে সম্ভব হলো না। যদিও তিনি যখন প্রথমে এখানে এসেছিলেন তার সাথে আমার কথা হয়েছিল, তিনি আসলে বলছিলেন যে এই যেই সাজাটি আজকে সাজার ঘোষণা, যেটি মহামান্য এই শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক যেটি ঘোষণা করলেন, এই প্রত্যাশাটাই তার ছিল যে আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না খাতুন তাদের বিরুদ্ধে সর্বোচ্চ যেই রায় মৃত্যুদণ্ড সেটি যাতে দেওয়া হয়, এই ধরনের প্রত্যাশার কথা যিনি রামিসার বাবা তিনি আমাদেরকে জানিয়েছিলেন। এবং তার অন্য যে স্বজনরা তারাও আজকে বেশ কয়েকজন কিন্তু এখানে এসেছিলেন, তার স্বজনরাও কিন্তু এখানে এসেছিলেন, কিন্তু এই সময়ের মধ্যে আসলে তার বাবার বক্তব্য নেওয়াটা কোনোভাবেই সম্ভব হচ্ছে না, কারণ তিনি এই পরিস্থিতিতে থাকলেও হয়তো এত চিৎকার চেঁচামেচির মধ্যে হয়তো তার বক্তব্যটা এখন শোনানো সম্ভব হবে না। আমরা আসলে পরবর্তীতে চেষ্টা করব, নিচে যে আমাদের আরেকজন সহকর্মী রয়েছেন সুলতান মাহমুদ আরিফ, তিনি নিচে অবস্থান করছেন, সেখানে যদি রাষ্ট্রপক্ষের আইনজীবী এবং আসামি পক্ষের আইনজীবীরা যখন ব্রিফ করবে এবং রামিসার বাবা যখন ব্রিফ করবে, তখন তার মাধ্যমে দর্শক আপনাদেরকে তাদের বক্তব্য আমরা শোনাবো। এখন এই আদালতের সবশেষ তথ্য যদি বলি, এখন পর্যন্ত আসামিরা কিন্তু ভেতরে অবস্থান করছে, যেহেতু তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং সেই সাজা পরোয়ানা নিয়ে তাদেরকে কিন্তু কারাগারে পাঠানো হবে। এর মধ্যে আমরা দেখছি পুলিশের ছাড়াও এখানে র্যাবেরও কয়েকজন সদস্য এসেছেন, যারা এই আসামিকে এখান থেকে নিরাপত্তার মধ্য দিয়ে বের করে নিয়ে যাবে, কারণ এই ধরনের ঘটনাতে কিন্তু অনেক ক্ষেত্রে কিছুটা যেগুলো অপ্রত্যাশিত কিছু বিষয় কিন্তু সামনে চলে আসে, সেক্ষেত্রে সাধারণ মানুষ কিন্তু আইন হাতে তুলে নেওয়ার এক ধরনের প্রবণতা লক্ষ্য করা যায়। সেই বিষয়টি দেখভাল করার সেলে রাখা হবে এবং রাষ্ট্রপক্ষ থেকে বলা হচ্ছে যে যত দ্রুত সম্ভব যেই মহামান্য হাইকোর্ট এবং আপিলের ডিভিশন থেকে এই মামলার শুনানি শেষ করে যাতে এই আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না খাতুন তাদেরকে সাজার নিশ্চিত করা যায়, সেই দাবি কিন্তু এখান থেকে করা হচ্ছে সাধারণ মানুষ এবং রামিসার পরিবার পক্ষ থেকে। এই এজলাসে এখন পর্যন্ত আসামিরা কিন্তু ভেতর অবস্থান করছে, আর কিছুক্ষণের মধ্যেই হয়তো তাদেরকে এখান থেকে বের করে নিয়ে যাওয়া হবে। দর্শক, যেইটি বলছিলাম, অতি অল্প সময়ের মধ্যে মাত্র 4টি কার্য দিবস, যেখানে যেদিন মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে সেদিনই কিন্তু অভিযোগ গঠন করে এই শিশু সহিংসতা দমন যেই ট্রাইব্যুনালটি রয়েছে সেখানে কিন্তু মামলাটি বদলি করা হয়। দর্শক, নিচে এখন রাষ্ট্রপক্ষ থেকে ব্রিফ করা হচ্ছে, আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। আমাদের সহকর্মী রয়েছেন সুলতান মাহমুদ আরিফ সেখানে। নারী ও শিশু নির্যাতন 2009-এর 2 ধারা এবং বিবেচনা করে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন। একই সাথে আসামি মোহাম্মদ সোহেল রানাকে 5 লক্ষ টাকা এবং স্বপ্না খাতুনকে 2 লক্ষ টাকা জরিমানা এবং সেক্টরগণ
দিয়েছেন। যে ডাক্তার তার সাক্ষ্যে অর্থাৎ অটোপসি রিপোর্ট যিনি দিয়েছেন সেই অটোপসি রিপোর্টে ডাক্তার ক্লিয়ারলি উল্লেখ করেছেন যে ভিকটিম আক্তারের দেহে ধর্ষণের আলাপ আছেন এবং তিনি সকল সাক্ষ্য বিশ্লেষণ করে এই সিদ্ধান্তে উপনীত হয়ে রায় দিয়েছেন এবং আমরা প্রসিকিউশন রায়ে সন্তুষ্ট এবং আমরা এই রায় এর ক্ষেত্রে ধন্যবাদ জানাই সদাশয় সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, হোম মিনিস্টার এবং ল মিনিস্টার মহোদয়কে। তারা যেভাবে এই মামলায় দ্রুত বিচারের নিমিত্তে তাদের প্রয়োজনীয় যে পদক্ষেপ ছিল সেটা করেছেন জন্য আমরা রাষ্ট্রপক্ষে উপস্থাপিত সাক্ষীদের সাক্ষ্য যথাযথভাবে রেকর্ড করতে পেরেছি এবং এই রেকর্ড করার জন্য মাননীয় ট্রাইব্যুনাল তাহা রেকর্ড করে অতি দ্রুততম সময়ে আজকে রায় ঘোষণা করেছে এবং এই রায়ে আবারও আমরা বলি আমরা প্রসিকিউশন পক্ষ সন্তুষ্ট। এরকম একটি জঘন্যতম বর্বরতম নৃশংস ঘটনা কোনো অবজারভেশন দিয়েছেন কিনা, সমাজের কোনো দৃষ্টি বলেছেন? এই মাননীয় ট্রাইব্যুনাল এই রায় ঘোষণার শুরুতেই বলেছেন যে শিশুদের অধিকার বা শিশুদের রক্ষা করা একটি রাষ্ট্রের মৌলিক উদ্দেশ্যগুলোর একটি এবং আমাদের এই রাষ্ট্রেরও মৌলিক উদ্দেশ্যগুলোর একটি হলো আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম শিশুদের রক্ষা করা। সেই শিশুদের কোনো শিশুর মধ্যে এই ধরনের ন্যাক্কারজনক অপরাধ সংঘটিত হয় তার ক্ষেত্রে কোনো ধরনের মানে দয়া না দেখিয়ে সিভিয়ার পানিশমেন্ট দিতে হবে এবং তারই নিরিখে ট্রাইব্যুনাল তার স্বীয় বিবেচনায় এবং তার নিজস্ব জুরিসডিকশনে এই মৃত্যু দণ্ডিত হয় আসামি। আমি তো ওই যে দিচ্ছে তো মানে রায়ের পরে দিচ্ছে আর কি এইটা আসলে আমাদের সংবিধানের আর্টিকেল 31-এর দিকে তাকাবে। একমাত্র ফান্ডামেন্টাল রাইট যেটাকে বলা হয়েছে ইনএলিয়েনেবল, এটার মূল কথা হলো ইন অ্যাকর্ডিংস উইথ ল। এই মামলার পরবর্তী কার্যক্রম হাইকোর্ট বিভাগে যাবে, আপিল বিভাগে যাবে এবং পরবর্তী পর্যায়ে রাষ্ট্রপতির নিকট যাবে কিনা সেটার এই যে প্রসেস, এই ইন অ্যাকর্ডিংস উইথ ল এর যে ডিউ প্রসেস অফ ল এটাকে আমরা কিন্তু বাইপাস করতে পারবো না এবং সভ্যতার নিরিখে আমরা যে বসবাস করতেছি, যে রাষ্ট্রের আইনগত কাঠামো আছে সেই কাঠামোকে কিন্তু আমরা বাইপাস করতে পারবো না। সুতরাং ভবিষ্যতে এটা দেখা যাবে সদাশয় সরকার এবং বিচার বিভাগের যিনি গার্ডিয়ান মাননীয় চিফ জাস্টিস এটা কিভাবে দ্রুততার সহিত করবেন, আরও অন্যান্য মামলার সহিত যেটা আপনি প্রশ্নে বলেছেন সেটা কর্তৃপক্ষ তার নিজস্ব বিবেচনায় এটা করবেন। এই ব্যাপারে আমাদের মন্তব্য করার কোনো ডোমেইন বা এখতিয়ার নাই। এই বিচার মাত্র 5 কার্য দিবসে শেষ হলো, এটি বাংলাদেশের ইতিহাসে দৃষ্টান্ত হয়ে থাকে কিনা, মাইকেল বিচার বিভাগের জন্য ডেফিনেটলি এই মামলার রায় মূলত 4 কার্যদিবসে সম্পন্ন হয়েছে এবং এই 4 কার্যদিবসে অনেকে বলেন 5 কার্যদিবস, কিন্তু আইন অনুযায়ী 4 কার্যদিবসে হয়েছে। এই 4 কার্যদিবস অথবা সাধারণভাবে 5 কার্যদিবসে বললেও ভুল হবে না। সেই নিরিখে একটি মাইল ফলক হয়ে থাকবে এই ধরনের অপরাধ দমনের ক্ষেত্রে।
সবার মুই পাচ্ছে না। এগুলো আদালত যেগুলো ধরা যায়, একটু দুলু ভাই একটু ধরা যায়। ভাই যেটা বলতে যে আমরা যেটা শুনলাম আদালতে, এই ধরনের ধর্ষণ এবং এখন এগুলো যদি সরাইতে চাই এটি শুধু হাজার আমাদের প্লিজ জন্য তো করে থাক আমরা না পাইলে আর ভালো। এবং এটির যারা আসামি রয়েছেন অনুকম্পা পেতে পারেন না, তাদের দৃষ্টান্তমূলক সাজা উচিত ভবিষ্যতে যাতে এ ধরনের কোনো ঘটনার কথা বলেছেন কি? Yes, আমি প্রথমে বলেছি একটি রাষ্ট্রের মৌলিক যে সকল কাজ তার মধ্যে একটি হলো বা মৌলিক যে সকল উদ্দেশ্য তার মধ্যে একটি হলো ভবিষ্যৎ প্রজন্ম অর্থাৎ দর্শক, আমরা আইনজীবীর ব্রিফিং শুনছিলাম। এই মুহূর্তে অ্যাটর্নি জেনারেল ব্রিফিং করছে, আমরা সরাসরি চলে যাব সেখানে। একই জায়গায় একীভূত। সুতরাং আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার ক্ষেত্রে যে সমস্ত কারণে বিলম্ব হয়, সেই বিলম্ব হওয়ার কোনো কারণ এই মামলার ক্ষেত্রে নেই। তদন্তকারী কর্মকর্তা দ্রুততম সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে পারবেন। আমি আপনাদেরকে সেদিন বক্তব্য প্রসঙ্গক্রমে এটাও বলেছিলাম যে এই ঘটনার অব্যবহিত পরে আমি সংশ্লিষ্ট মন্ত্রী মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ, পুলিশের আইজিপি জনাব আলী হোসেন ফকিরের সঙ্গে কথা বলেছিলাম এবং তাদেরকেও এই বিষয়ে তারা আমার সহযোগিতা কথা চেয়ে বলেছিল এবং রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে, প্রশাসনের সর্বোচ্চ পর্যায় থেকে, নির্বাহী বিভাগের সর্বোচ্চ ব্যক্তি রামিসার পরিবারের, শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে তারাও বলেছিলেন যে সুবিচার সুনিশ্চিত করা হবে এবং দ্রুততম সময়ের মধ্যে এই বিচারটি সম্পন্ন করার ক্ষেত্রে রাষ্ট্রের যে অঙ্গীকার, সে অঙ্গীকার তারা পালন করেছেন। এই জন্যে আমি যারা এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত, মামলা তদন্তকারী সংস্থা, যারা প্রসিকিউশন টিমে ছিলেন তারা, এমনকি যিনি স্টেট ডিফেন্স ছিলেন, যিনি রাষ্ট্রের পক্ষে নিযুক্ত আইনজীবী হিসেবে যে দুজন সাজাপ্রাপ্ত, মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত আসামিকে ডিফেন্ড করেছিলেন, তার আইনি এবং নৈতিক দায়িত্ব পালনের অংশ হিসেবে এবং এত অল্প সময়ের মধ্যে বিচারটি সম্পন্ন করার ক্ষেত্রে আমি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই অবস্থান থেকে আমার সরকারকেও ধন্যবাদ জানাতে হবে, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে। তিনি কিন্তু এই সুবিচারটি সুনিশ্চিত করার ক্ষেত্রে রাষ্ট্রের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে করণীয় যা কিছু করার যে আশ্বাস তার পরিবারকে দিয়েছিলেন। এবং আমি যতটুকু মনে পড়ে, আমি মিডিয়াতে, মেইন স্ট্রিম মিডিয়াতে শিশু রামিসার পিতার একটা বক্তব্য শুনেছিলাম। কোনো একজন আইনজীবী কিংবা একটা আইনজীবী গ্রুপ তার দর্শক, আমরা অ্যাটর্নি জেনারেল ব্রিফিং শুনছিলাম। এবারে সচিবালয়ে আইনমন্ত্রী ব্রিফ করছে, আমরা সরাসরি চলে যাব সেখানে। প্রতিশ্রুতিবদ্ধ। আমরা ইতিমধ্যেই আপনারা দেখেছেন নিম্ন আদালতের, বিশেষ করে শিশু ট্রাইব্যুনালগুলো যেগুলো সারা বাংলাদেশে আছে, শিশু ট্রাইব্যুনালগুলোর 1 জানুয়ারি জুন থেকে 15 জুন পর্যন্ত যে ছুটি ছিল, সেই ছুটি বাতিল করার জন্য মাননীয় প্রধান বিচারপতির কাছে সরকারের পক্ষ থেকে প্রস্তাব পাঠানো হয়েছিল এবং মাননীয় প্রধান বিচারপতি তার সদয় সম্মতি জ্ঞাপন করে সিদ্ধান্ত দিয়েছিলেন যে বাংলাদেশের শিশু ট্রাইব্যুনালগুলো এই ছুটির আওতার মুক্ত থাকবে, যার ফলে আমাদের পক্ষে সম্ভব হয়েছিল 24 তারিখে যখন সিএমএম আদালত থেকে সংশ্লিষ্ট ট্রাইব্যুনালে যায়। 24 তারিখে ট্রাইব্যুনাল আপনার 1 জুন চার্জ ফ্রেমের জন্য দিন ধার্য করেন। এর মধ্যে অন্য কিছু ফর্মালিটিস থাকে, যার একটি হলো আসামি পক্ষ কোনো আইনজীবী দেয়নি বা ঢাকা বারের সিদ্ধান্তের কারণে কোনো আইনজীবী আসামি পক্ষের দাঁড়াতে হয়তো সম্মতি দেননি। যে আইনে মৃত্যুদণ্ড থাকে, আমাদের বিধান হলো রাষ্ট্রপক্ষ থেকে আসামি পক্ষকে একটা আইনজীবী দেওয়ার। আমরা 24 তারিখে বিশেষভাবে রাষ্ট্রপক্ষে একজন আইনজীবী নিয়োগ করেছি, যাতে করে ন্যায় বিচার প্রশ্নে কোনো প্রশ্নবোধক চিহ্ন না থাকে। সেই প্রেক্ষাপটেই 24 তারিখেই আমরা রাষ্ট্রপক্ষে আইনজীবী নিয়োগ করেছি আসামির জন্য। 1 জুন কোর্ট রিওপেনিংয়ের দিনেই
চার্জ গঠন হয়েছে। আইনের বিধান মতেই পরবর্তী দিন সাক্ষ্য গ্রহণ হয়েছে। তারপরের দিন আসামি পক্ষকে 342 ধারায় পরীক্ষা বলে, তাদের সাক্ষ্য দেওয়ার সুযোগ আছে, সেই দিন ধার্য হয়েছে। সেখানে আসামি সোহেল রানা নিজে দায় স্বীকার করেছেন। তারপরের দিন আমরা যুক্তিতর্কের জন্য এখানে আদালত রেখেছিলেন। আমরা আমাদের পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে যুক্তিতর্ক উপস্থাপন করেছেন, আসামি পক্ষেও যুক্তিতর্ক উপস্থাপন করেছে। এরপর আজকে রায় হয়েছে। কার্যত 6 কার্য দিবসের মধ্যে আমরা রামিসার মতো এরকম বেদনাদায়ক একটি ঘটনার বিচার করতে সক্ষম হয়েছে। এটা বাংলাদেশের ইতিহাসে প্রথম। যদি আমাদের সাবকন্টিনেন্টে দেখি, ইতিপূর্বে 1882 সালে নদিয়া সেশনস কোর্ট মুল্লুক চাঁদ নামে এক ভদ্রলোককে তার 9 বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে একদিনে বিচার কাজ সম্পন্ন করেছিলেন। সেই জায়গা আমাদের এরপর আর এত দ্রুত সম্ভব না। আমরা আইনের প্রত্যেকটা ধাপ পেরিয়ে আমরা 6 কার্য দিবসের মধ্যে বিচার প্রক্রিয়া সম্পন্ন করেছি এবং এই বিচারে, এই ঘোষিত শাস্তিতে আমরা আপাতত সন্তুষ্ট। আশা করি এটা উচ্চ আদালতে গেলেও এই রায় কার্যকর থাকবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আইনিভাবে আছে যে কার্যকর করা, যে নাম্বার 1 নাম্বার 2 একই রাতে প্রশ্ন করতেছি 1 বছর আগে যে আসিয়ার ঘটনা ঘটলো, সেটাও রায় হয়ে আছে, সেটা কি হবে? আপনাদের প্রশ্নটা অত্যন্ত দৌর্য। জি, বলে নেন। সম্পূর্ণ প্রশ্ন হচ্ছে যে 2015 সালে শিশু রাজন হত্যার বিচার হয়েছিল, রাকিব হত্যার বিচার হয়েছিল সর্বোচ্চ গতিতে 10 কার্য দিবসে, এবং রাজন হত্যার বিচার হয়েছিল 17 কার্য দিবসে একই বছরে 2015 সালে। আর আসিয়া হত্যার বিচার হয়েছিল আমরা দেখেছি 13 কার্য দিবসে। এখন প্রশ্ন হচ্ছে যে আসিয়া, রাজন, রাকিব উচ্চ আদালতে যখনই যাচ্ছে দীর্ঘ সময়ের মুখে পড়তেছে। রাজন, রাকিব আজ 9 বছর আপিল বিভাগে পেন্ডিং আছে। এই বিষয়টাকে দেখছেন কিভাবে, আর রামিসাও কি এভাবে আটকে যাবে কিনা সে ব্যাপারে? আপনাদের প্রশ্নটা অত্যন্ত যৌক্তিক এবং ফ্রাস্ট্রেটেড একটা কোশ্চেন করেছেন। আমাদের আইনি বাধ্যবাধকতা আছে যে 7 দিনের মধ্যে এই ফাইল চলে যাবে ডেথ রেফারেন্স কনফার্মেশনের জন্য হাইকোর্ট ডিভিশনে। হাইকোর্ট ডিভিশনে যাওয়ার পরে আপনারা যারা কোর্ট বিট করেন তারা জানেন যে এই সমস্ত মামলায় পেপার বুক রেডি করতে হয়। পেপার বুক বাইরে করার সুযোগ নাই। পেপার বুক সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানেই হয়। এরপরে সুপ্রিম কোর্ট সিরিয়ালে এই মৃত্যুদণ্ডগুলোর বিষয় নিষ্পত্তি করেন। এর ভিতর থেকে 2টা মামলায় আমি অ্যাটর্নি জেনারেল থাকা অবস্থায় মাননীয় প্রধান বিচারপতির বিশেষ আদেশে হাইকোর্ট থেকে নিষ্পন্ন করতে সক্ষম হয়েছিলাম। তার একটি ছিল মেজর সিনহা হত্যা মামলা, আর একটা ছিল বুয়েটের আবরার ফাহাদ হত্যা মামলা। আমি যখন রামিসার এই ঘটনার বিষয়ে মাননীয় প্রধান বিচারপতির সাথে কথা বলেছি, উনিও আমাকে বলেছেন এই খোলার পরে এই সমস্ত সব ডেথ রেফারেন্সগুলোই খুব দ্রুত নিষ্পত্তি করার জন্য আরও বেশি ফোকাসড সিদ্ধান্ত নেবেন, এবং আমি এই বিষয়টা লেগে থাকবো যাতে করে যেগুলো আপনারা বললেন এবং আজকে রামিসা সহ যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব আমরা এটা নিষ্পত্তি করার চেষ্টা করব। আইনে কতদিনের মধ্যে নিষ্পত্তি করতে হবে সেই বিষয়ে নাই। এখানে আমরা আদালতের কাছে নিবেদন করব সবগুলোই যত দ্রুত সম্ভব এটা নিষ্পত্তি করার জন্য করব। এখন আদালতের বিষয় থাকবে। এইটা আমাদের সলিসিটর এবং অ্যাটর্নি জেনারেল অফিস যৌথভাবে উদ্যোগ নেবেন। কার্যকর না হওয়া, আসলে কার্যকর না হওয়ার কারণে, যেহেতু কার্যকর হচ্ছে না, এই কারণেই কি এই ধরনের ঘটনা রিপিটেডলি ঘটছে কিনা? কারণ সোসাইটিতে তো আসলে কার্যকরের মেসেজটা যাচ্ছে। এইটা কার্যকর না হওয়াটা যেমন একটা ফ্রাস্ট্রেশনের জায়গা, আবার
এই কারণেই যে ঘটনা ঘটছে সেটা আপনারা হয়তো কেউ কেউ বলতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় না যে সম্পূর্ণ সেইটাই কারণ। এটা ওয়ান অফ দ্য রিজনস হতে পারে, কিন্তু এইটাই একমাত্র কারণ না। এটা আমাদের সোশ্যাল কনটেক্সট সহ মানুষের যে কি বলে, ধরেন সোহেলের কথা যেটা ধরছি, এই যে রামিসা হত্যাকাণ্ড, এরা তো মানসিকভাবে অপরাধী, কত বড় ক্রিমিনাল চিন্তা করেন। এরকম একটা ঘটনা ঘটিয়ে 164 করেছেন, এরপর বিচারকে অন্য খাতে প্রবাহিত করার জন্য মামলার রেকর্ডে যা নাই এরকম আরেকজনকে টেনে এনে ওর উদ্দেশ্যই ছিল যে বিচার প্রক্রিয়াটা কতটা বিলম্বিত করা যায়, মানুষ ভুলে যায় কিনা, মানুষ তার এটার থেকে দৃষ্টি অন্যদিকে নেয় কিনা। কিন্তু আমরা আমাদের বিচার প্রক্রিয়ায় যেমন ফোকাস ছিলাম, আমাদের সামনে যা কিছু ম্যাটেরিয়াল ছিল আমরা সেইগুলো সামনে নিয়ে চলে গেছি, এগিয়ে গেছি। ভারতে একটা করেছিল যে ধর্ষণ যে মামলাগুলো ফাস্ট ট্র্যাক যে স্পেশাল কোর্ট করে তারা কিছুটা আমাদের ক্ষেত্রেও তাই করেছি। আপনারা দেখেছেন আমরা এই সংসদে একটা আইন পাশ করেছি, শিশুর প্রতি সহিংসতার যে আদালতগুলো, এগুলো কিন্তু আগে নারী ও শিশু নির্যাতনের কমন জায়গায় যেত, যেগুলোতে আপনাদের এটা অন্তর্বর্তী সরকারের সময় অর্ডিন্যান্স করা ছিল, আমরা আইনেও এটাকে রূপান্তর করেছি। সেখানে নারী ও শিশু নির্যাতন আইনের মধ্যে যৌতুকের মামলা, আপনার যৌতুকের জন্য নির্যাতনের মামলা, অর্ডিনারি কেসগুলো যেত, সেখান থেকে বের করে এনে আমরা এটাকে এক্সপার্ডাইট করার জন্য শিশুর প্রতি সহিংসতার যে আদালত, সে আদালতগুলো আমরা প্রতিষ্ঠা করেছি। আমাদের এটা চেষ্টা করছি, এখন তো আমাদের চেষ্টা ত্রুটি নাই, আপনারা দেখছেন। আপনি যে বললেন যে হচ্ছে আইন বা যেমন এই যে নারী ধর্ষণের জন্য মৃত্যুদণ্ড আগে ছিল না, আমরা এখন মৃত্যুদণ্ডের মধ্যে আছি মানে এই আইনে, কিন্তু আইন দিয়ে কখনো এইসব সমস্যাগুলো সমাধান না সম্ভব না। আপনি বলছেন মূল্যবোধের সমস্যা, সেই জায়গাটাকে পরিবর্তনের জন্য আমাদের এই ভূখণ্ডের মানুষের আপনাদের সরকার কোনো আপনার কি করণীয় আছে আমাদেরকে যদি সাজেশন দেন, আমরা চেষ্টা করছি, কিন্তু আপনাদের কোনো সাজেশন থাকলে আপনারা দেন আমাদেরকে, আমরা সেই সাজেশন নিশ্চয়ই বিবেচনায় নেব। আপনি, আমরা সবাই চাই যে আমার সমাজ ব্যবস্থা থেকে, আমার রাষ্ট্র ব্যবস্থা থেকে এই ধরনের অপরাধ, জঘন্যতম অপরাধকে আমরা সরিয়ে ফেলতে চাই। সেই ক্ষেত্রে আপনাদের কাছে যদি সুনির্দিষ্ট ভালো কোনো প্রস্তাব থাকে আমাদের দিলে আমরা সেটা বিবেচনায় নেব। বাংলাদেশ এখানে তো আপনি প্রক্রিয়ার কথা বলেন, আজকে তো নিম্ন আদালতে আপনার ফাঁসি হলো, মৃত্যুদণ্ড হলো, দেন উচ্চ আদালতে আপিলের জন্য যাবে, এরপরে আর কি প্রক্রিয়া আছে কার্যকর হওয়ার আগ পর্যন্ত? উচ্চ আদালত মানে হাইকোর্ট ডিভিশনে এটা শুনানি হবে, হাইকোর্ট ডিভিশনে সেখানেও ধরেন স্টেট ডিফেন্স লয়ার দিতে হবে, যদি সে না দেয় তারপর শুনানির পরে সেখানে যা রায় হয়, যদি এটা বহাল থাকে তার এগেনস্ট আবার আপিল বিভাগে যদি তারা যেতে চায়, একটা নির্ধারিত সময় থাকে, যদি সেখানে সে আপিল বিভাগে না যায় তাহলে হাইকোর্ট বিভাগের রায় চূড়ান্ত, আর আপিল বিভাগে গেলে সেখানে নিষ্পত্তি হওয়ার পরে রিভিউ পর্যন্ত একটা বিধান আছে। এখন আইনের এই স্তরগুলো আপনার এক্সজস্ট না করে যদি আমরা এই রায় কার্যকর করতে চাই, সেটা আরেকটা দিক উন্মোচন হবে, আরেকটা প্রশ্ন আসবে। তো সব কিছুকে মাথায় রেখেই, যেমন আমরা অনেকে প্রশ্ন করেছেন এর আবার স্টেট ডিফেন্স লয়ার কি, এর পক্ষে কেন লয়ার দেওয়া হয়েছে। তো ন্যায় বিচার নিশ্চিত করতে গেলে আমাদের এই প্রশ্নগুলোর মুখোমুখি হতে হয়, আমরা হই, কিন্তু আমাদের একই সাথে সমাজ সভ্যতা এবং ন্যায় বিচারের পথ যাতে কোনোভাবে প্রশ্নবিদ্ধ না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। দর্শক, সচিবালয় থেকে আইনমন্ত্রীর ব্রিফিং শুনছিলাম, এর আগে আমরা আদালত প্রাঙ্গণ থেকে আইনজীবীদের ব্রিফিং শুনছিলাম। এবারে চলে যাব রামিসার বাসার সামনে, সেখানে আছেন আমাদের সহকর্মী সজল সাইক। সজল, মাত্র 19 দিনের মাথায় যে রায় ঘোষণা করা হলো এবং দুজনকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে, কি বলছে প্রতিবেশীরা, সেখানে কোনো পরিবারের সদস্য রয়েছে কিনা, বিস্তারিত জানাবেন।
সারিকা, এই আমার পিছনে যে বাড়িটি, এই বাসাতেই কিন্তু রামিসারা থাকতেন এবং তার পাশের ফ্ল্যাটটি থেকেই কিন্তু তার গলাবিহীন এবং খণ্ডিত মরদেহ কিন্তু উদ্ধার করা হয়। এর পরপরই কিন্তু পাশের ফ্ল্যাটের যেই যাকে ইতিমধ্যে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে সোহেল রানার স্ত্রী স্বপ্না, তাকে প্রথমে গ্রেপ্তার করা হয়, পরবর্তীতে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। সব মিলিয়ে কিন্তু এই যে মাত্র 19 দিনের মাথায় যে একটি রায় দেওয়া হয়েছে, এটি এলাকাবাসী বলছেন যে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে এবং যত দ্রুত সম্ভব এই রায়টি কার্যকর করে আসলে দেশবাসী এবং সবার সম্মুখে আনার প্রয়োজনীয়তা মনে করছেন, যাতে করে এই ধরনের ঘটনা আর না ঘটে। এবং যদিও বা যারা এই ধরনের ঘটনা ঘটাতে যাবে তখন কিছুটা হলেও এই সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্নার কথা একবারও হলেও কিন্তু মনে করবেন। এলাকাবাসীরা কিন্তু যেটি আরও বলছেন যে আসলে এত নিষ্পাপ এবং ফুটফুটে একটি কন্যা শিশু, যার কিনা দ্বিতীয় শ্রেণীতে পড়তো, সেই শিশুকে নির্মমভাবে যেই হত্যা করেছে, সেই হত্যার যেই আপনি জানেন যে সারা দেশ জুড়ে কিন্তু একটি আলোচিত হয়েছিল এবং এটি নিয়ে কিন্তু আন্দোলনও হয়েছিল। মিরপুর সহ কিন্তু বেশ কয়েকটি জায়গায় আন্দোলন হয়েছে, নানা শ্রেণী পেশার মানুষ এবং সবার কিন্তু হৃদয়ে দাগ কেটে গিয়েছে যে এত ছোট একটি শিশুকে কিভাবে ধর্ষণ করা হলো এবং তার পরবর্তীতে আবার তাকে হত্যা করা হলো। এবং সেই নির্মম যেই দৃশ্যটি, সেটি কিন্তু আমরা সবাই দেখেছি এবং সবাই জানি। আমরা একজন এলাকাবাসীর সাথে কথা বলবো। আমি আপনার কাছে জানতে চাইবো যে এই যে আজকে রায়টি হলো, এই রায়টি আপনার প্রতিক্রিয়া কি, আসলে আপনি কি মনে করছেন? এই রায়কে আমি ধন্যবাদ জানাই, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই, এই রায়ের ফাঁসি কার্যালয় যে হয়েছে এটাই ধন্যবাদ জানাই, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেবের ধন্যবাদ জানাই যে এই পত্রিকা যে নিছে, যাতে আরো একজন আমারও নাতিন আছে, মাইয়া আছে, এই ধরনের যেমনি না হয় এটি আমরা শুভকামনা করি আর কি। আসলে এলাকাবাসী যেটি বলছে যে আসলে এই ধরনের যে ঘটনা, সেই ঘটনা যাতে আর না হয় এমন একটি শাস্তি, এমন একটি বিচার আসলে মিরপুরবাসী চায়। এবং রামিসার যেই এলাকাবাসী রয়েছে, তাদের যে প্রতিবেশী রয়েছে, তারা দেখেছে, তারা আপনার খেলাধুলা করেছে, এই এলাকাতে বড় হয়েছে, সেই সকল প্রতিবেশীরা কিন্তু বলছে যে এই ধরনের ঘটনা যদি পরবর্তীতে না হয়, তার জন্য এমন একটি দৃষ্টান্তই এই সরকার করে যাবে। জানেন যে রামিসার এই হত্যাকাণ্ডের পরপর কিন্তু প্রধানমন্ত্রীও কিন্তু তার বাসায় এসেছিল এবং তার বাসায় কিন্তু আশ্বস্ত করেছিল যে দ্রুত সময়ের মধ্যে বিচার হবে। আমরা একজনের সাথে কথা বলবো যে এই ধরনের ঘটনা যাতে আর না হয়, সেই জন্য এই রায়টি কি যথেষ্ট কিনা, আপনি কি মনে করেন? অবশ্যই আমি মনে করি যথেষ্ট। এইটা যত দ্রুত রায় বাস্তবায়ন হইল 1 মাসের ভিতরে, বাংলাদেশে কিন্তু এরকম ঘটনা অহরহ ঘটে। শুধুমাত্র রামিসার ক্ষেত্রে যে 1 মাসের মধ্যে বাধ্যতামূলক করা হইল জনগণের চাপে বা বাংলাদেশের জনগণের চাপের মুখে, শুধু এটা ঠিক না। আমি মনে করি বাংলাদেশে আরও যে এই ধরনের ঘটনা ঘটে, অহরহ কিন্তু এখনো হচ্ছে, সেই ঘটনাগুলো কিন্তু যারা অন্য অন্য জজ আছেন তারাও কিন্তু সেই রায়টা 1 মাসের মধ্যে নিয়ে আসবেন। কারণ শুধুমাত্র এটা চাপের কারণে বা প্রধানমন্ত্রী এখানে আসাতে বা যে কোনো কারণেই হোক, এটা খুবই গুরুত্ব পেয়েছে। অন্য যেই অনেক অসহায় গরিব মানুষ আছে তাদেরগুলো কেন গুরুত্ব পায় না, আমি মনে করি সেদিক দিয়ে অবশ্যই সরকারকে বলবো। এবং যারা এই আদালতের রায়গুলো দেন, যেসব বিচারক বা হাইকোর্ট বা জজ কোর্ট যারা রায় দেন, তারা কিন্তু সর্বসাধারণের ক্ষেত্রে যদি এরকম 1 মাসের মধ্যে রায় নিয়ে আসেন, তাহলে কিন্তু এই ধরনের ঘটনাগুলো পুনরাবৃত্তি হবে না আমার মনে হয়। শারিকা, আসলে সবার কিন্তু একটি কথা যে হয়তোবা প্রধানমন্ত্রী এখানে এসেছিল এবং তার পরবর্তীতে তিনি আশ্বস্ত করেছিলেন যে এই বিচারটি দ্রুত সময়ের মধ্যে হবে। শুধু প্রধানমন্ত্রী এখানে এসেছেন বলেই বিষয়টি তা না। এবং আমরা এলাকাবাসী চায় এর রামিসার মতো আরও যারা নির্যাতিত নিপীড়িত তাদেরকেও যাতে বিচার দ্রুত সময়ের মধ্যে। আমরা একজন প্রতিবেশীর সাথে কথা বলবো, আজকে যে রায় দিয়েছে আপনার সন্তুষ্ট কিনা? এবং হ্যাঁ, অবশ্যই জি 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 অবশ্যই সন্তুষ্ট। চাচ্ছি আমরা যত দ্রুত যত তাড়াতাড়ি আপনারা রায় ঘোষণা করবেন, শাস্তিমূলক সমাপ্ত করবেন, ততই আমরা শান্তি চাচ্ছি। হ্যাঁ, আর কোনো যেন বাচ্চা আর কোনো বাংলার নারীর ঘরে যেন এরকম নির্যাতিত তারপরে দর্শিত যাতে না হয়, সেই দিকে সরকারের লক্ষ্য রাখতে হবে, যেন আমরা নিশ্চিত শান্তিমতো আমরা বসবাস করতে পারি বাচ্চা কাচ্চা নিয়ে। এখন আমরা তো বাসায় রেখে তো আমরা অফিস
বা কাজ করেও শান্তি পাচ্ছি না, বুকে সব সময় ভয় কাজ করতেছে। তাহলে কোথাও তো নিরাপদ পাচ্ছে না, যাতে আমরা নিরাপদে থাকতে পারি, বাচ্চারা নিরাপদে থাকতে পারি, সে একটা ব্যবস্থা পদক্ষেপ এই দেশে আমরা চাচ্ছি। সরকারের কাছে এটাই আমাদের অনুরোধ, আর কিছুই না। কঠিন কঠিন শাস্তি তাকে, মানে ও আবার এই নিষ্পাপ বাচ্চাটাকে যেভাবে মারছে তার চেয়ে দ্বিগুণ শাস্তি দেয়, আমরা এটাই চাই। আসলে এই এলাকাবাসীরা সবাই কিন্তু আবেগ আপ্লুত হয়ে গিয়েছে এবং সবারই কিন্তু একটি চোখ, তাদের সাথে কথা বললে কিন্তু চোখে পানি চলে আসছে। মানে আজকে বিচারের রায় হয়েছে, বিচার পেয়েছে, ন্যায় বিচার পেয়েছে, তবে এখনো এই স্বস্তির যেই চোখে পানি, আনন্দ বলবো না, যেহেতু ছোট একটি বাচ্চা শিশু যার কিনা এখন স্কুলে থাকার কথা ছিল, সেই শিশুকে নির্মমভাবে যে হত্যা করা হয়েছে, সেই হত্যার যে আজকে যেই বিচার হয়েছে, যেই রায় হয়েছে, সেই রায়টি অতি দ্রুত তারা কার্যকর করা হোক, এমনটি কিন্তু প্রত্যাশা করছে এলাকাবাসী। এবং তারা আরও যেটি বলছে যে শুধু রামিসার ক্ষেত্রেই নয়, যত শিশুরা আসলে নির্যাতিত এবং এমন ধর্ষণ এবং মর্মান্তিক যেই ঘটনার শিকার হন, তাদের সকলের যেই দোষীরা রয়েছে তাদেরকে শাস্তির আওতায় আনার তারা জোর দাবি জানাচ্ছে। সাদর ধন্যবাদ আপনাকে। আমরা চলে যাব আদালত প্রাঙ্গণে। আবারও আমাদের সঙ্গে আছেন সহকর্মী রমিজ হুসাইন। রমিজ, শারিকা, এই যে রায়টি আসলে ঘোষণা হলো, এটি একটি অপরাধ শুধুমাত্র একজন ব্যক্তি বা দুইজন ব্যক্তি না, এই যে সমাজের উপরে যে একটি বার্তা আসলে এখান থেকে যে বিচারক, শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক, তিনি একটি সমাজের প্রতি বার্তা আসলে দিতে চাইলেন। তিনি তার পর্যবেক্ষণে বলছিলেন এই ধরনের অপরাধ সাধারণত হত্যা এবং হত্যার পূর্বে ধর্ষণ, সেক্ষেত্রে দুটি সাজার বিধান থাকে, একটি হচ্ছে যাবজ্জীবন, দ্বিতীয়টি হচ্ছে মৃত্যুদণ্ড। তিনি প্রথম আসামি সোহেল রানা, যে নিজে আত্মস্বীকৃত খুনি বলা যেতে পারে, সে তার 164 ধারা জবানবন্দিতে সে তার যেই নারকীয় ঘটনাটি ছোট্ট শিশু রামিসার সাথে ঘটিয়েছিল, সেই বিষয়টি সে তার বর্ণনার মধ্যে উঠে এনে তার বর্ণনাতে সেটা বলেছেন 164 ধারা জবানবন্দিতে। একই ঘটনাতে কিন্তু তার স্ত্রী স্বপ্না খাতুন, তিনি যে প্রতিটা পদে পদে এই যে রামিসা যখন তার স্বামী অর্থাৎ সোহেল রানা যখন তাকে ঘরের মধ্যে আটকে রাখে এবং তাকে ধর্ষণ করার প্রচেষ্টা চালায় এবং পরবর্তীতে ধর্ষণ করে এবং সবশেষ তাকে গলা কেটে মৃত্যু নিশ্চিত করে, এই প্রতিটা ক্ষেত্রে তার স্ত্রী স্বপ্না আক্তার কিন্তু তাকে সহায়তা করেছে। আদালত তার পর্যবেক্ষণে বলেছে এই স্বপ্না আক্তার যদি চাইতো তাহলে কিন্তু রামিসার সাথে এত খারাপ পরিণতি হয়তো হতে পারতো না। যখনই সোহেল রানা তাকে সে ঘরের মধ্যে আটকে রেখেছে বা যখন তার সাথে খারাপ কিছু করার চেষ্টা করেছে, এই স্বপ্না আক্তার চাইলেই কিন্তু সে বাইরে চিৎকার চেঁচামেচি করে বাইরে মানুষ ডাকতে পারতো, শিশুটির বাবা মাকে বিষয়টি জানাতে পারতো, তার স্বামীকে প্রতিরোধ করতে পারতো, কিন্তু সে কোনোভাবেই এটার প্রতিরোধ করেনি এবং সে তার স্বামীকে প্রতিটা তার যেই অমানবিকতা অমানসিকতার যে কাজ, সে প্রতিটা ক্ষেত্রে সে সহায়তা করেছে। সবশেষ যখন ধরা পড়ে যাওয়ার ভয়, সেখান থেকে সে তার স্বামীকে পালিয়ে যেতে সহায়তা করেছে। এই যে অপরাধ, এই অপরাধ কিন্তু হত্যার ঘটনার সাথে যে সম্পৃক্ত, কোনো অংশেই কম না। সেই ক্ষেত্রে বিচারক এই যেই স্বপ্না খাতুন, তারও কিন্তু মৃত্যুদণ্ডের আদেশ বহাল রেখেছেন। সেই ক্ষেত্রে তার 2 লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং তিনি একটি বার্তা দিতে চেয়েছেন যে এই ধরনের শিশু সহিংসতা বা এই ধরনের হত্যা বা এই ধরনের ধর্ষণের মতো ঘটনা ঘটিয়ে পার পাওয়ার সুযোগ নাই। সেক্ষেত্রে যেহেতু এটি একটি ধাপ, এই যে ন্যায় বিচার প্রাপ্তির একটি ধাপ আসলে আমরা পার হলাম বা জাতি পার হলো, সেক্ষেত্রে এখন যেহেতু নিম্ন আদালতে এই যেই মামলার রায় হয়েছে সেটি উচ্চ আদালতে যাবে, পরবর্তীতে হাইকোর্ট ডিভিশন, চেম্বার আদালত, আপিলের ডিভিশন, সবশেষ রাষ্ট্রপতির ক্ষমা প্রার্থনা, সব কিছু নিয়ে হয়তো একটা লম্বা পথ আমাদের অতিক্রম করতে হতে পারে জাতিকে বা রামিসার পরিবারকে। এই পথটা যাতে কমিয়ে আনা যায়, সরকার যদি চায় সেটা অবশ্যই সম্ভব। অতি দ্রুত এই যে মামলাটি সেটি নিষ্পত্তি করে এই যেই আসামি তার যাতে সাজা কার্যকর করা হয়, এই প্রত্যাশা কিন্তু রামিসার বাবা, রাষ্ট্রপক্ষের আইনজীবী এবং সাধারণ মানুষ আসলে রাষ্ট্রের প্রতি রেখেছে। রমিজ, ধন্যবাদ আপনাকে। দর্শক, পুরো বাংলাদেশ যেদিকে তাকিয়েছিল যে রায় ঘোষণার দিকে, শিশু রামিসা ধর্ষণ হত্যা মামলার রায় আজ ঘোষণা হলো এবং দুজনকেই মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে। আমরা এলাকাবাসীর কথাও শুনছিলাম, তারাও সন্তুষ্টি জানাচ্ছিল এবং প্রত্যাশা রাখছিল এরকম ঘটনা যেন সামনে আর না ঘটে। দর্শক, এই ছিল চ্যানেল 24 এর সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।